যারা গেছিল তাদের শিলারূপে ফেরত আসা দেখে গ্রামের লোকেরা সবাই ভয়ের চোটে চেঁচিয়ে নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিল। যে কেউ ভূতেদের রাস্তায় যায়, সেই রাস্তায় কমলার সাথে আর ওর মিষ্টি আওয়াজের ডাকের ফাঁদে না পড়ে গ্রামে ফেরত আসে। তাহলে সাত্রিকা তাদের রক্ত চুষে মেরে ফেলে। সূর্যের আলো সাত্রিকার উপরে পড়ার সাথে সাথে সাত্রিকা ভস্ম হয়ে যায়। তাই দিনের বেলায় গ্রামের শেষে একটা অন্ধকার গুহায় লুকিয়ে থাকে। অন্ধকার হওয়ার পরে গুহা ছেড়ে বাইরে আসে। কারোর বাড়িতেও প্রবেশ করতে পারে না। কারোর ঘরে প্রবেশ করার জন্য সেই লোকেদের অনুমতি চাই। অনুমতি ছাড়া সাত্রিকা পিশাচ কারোর বাড়িতে ঢুকতে পারবে না। এমন ছিল। ওইদিকে উদমপ্রকাশ বিলমপুর এলো। উদয়প্রকাশ আর কেউ নয়, দিওয়ানজি শত্রুঘ্নের পুত্র। দিওয়ানজি শত্রুঘ্নের গ্রাম মঙ্গলগিরি। চাকরির জন্য বিলমপুরে থাকে। অনেক বছর পরে দিওয়ানজির ছেলে উদয়প্রকাশ হঠাৎ করে বিলমপুর এলো। বাবা, একটা ছোট কারণের জন্য আমি মঙ্গলগিরি সংস্থানে নিজের চাকরিটা হারিয়েছি। আপনার জমিদারের ওইখানে আমাকে একটা কাজ দিয়ে দিন। আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি মঙ্গলগিরি সংস্থানে তোমার দ্বারা করে থাকা সেই গন্ডগোলটা জানি, আর এইটাই তোমার চাকরি হারানোর কারণও। কিন্তু তুমি আমার ছেলে বলে আমি চোখ বন্ধ করে রয়েছি, আর বিলমপুর সংস্থানে তোমাকে চাকরি দিয়ে দিচ্ছি। কিন্তু দয়া করে এইখানে নিজের চোর বুদ্ধি লাগিও না। জমিদার দেবেন্দ্রর সঙ্গে আমার সম্পর্ক ভালো, এইটাকে খারাপ করো না। আমাকে বিশ্বাস করুন বাবা, আমি পাল্টে গেছি। আমি আর আগের মতো নেই। আমাকে একটা চাকরি দিয়ে দিন, আমি ভালো করে কাজটা করব। ও বিলমপুর জমিদারের বাড়িতে উদয়প্রকাশকে চাকরি করিয়ে দিল। কিন্তু উদয়প্রকাশ দেখতে হয়তো ভালো ছিল, কিন্তু তেমন ভালো ছিল না। ও একটা চালাক শেয়ালের মতো। আসার সাথে সাথে ও বুঝে গেল জমিদার দেবেন্দ্র খুব দয়ালু। কোনোভাবে ছেলেকে জমিদারের বাড়ি জামাই করা ঠিক করে নিল। আমার ছেলে ভীমশঙ্করের এই ঘরের জামাই হওয়া উচিত। তারপরে আমিও জমিদারের মধ্যে একজন হব। আমার বাবার মতন সৎ হয়ে কার লাভটা হবে? শুধু মালিকেরই লাভ হবে। মরা অবধি শুধু চাকর হয়ে থাকতে হবে। আমি কি জমিদার হতে পারবো না? নিশ্চয় হয়ে দেখাবো। সুভদ্রা এটাকে করা সব থেকে সহজ উপায়। উপর থেকে তো খুবই শক্ত দেখতে লাগে, কিন্তু মন থেকে ভালো। তাকে ষড়যন্ত্রতে ফাঁসিয়ে তারপরে তার মেয়ে গীতাঞ্জলির সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। এমন ভেবে বাইরে থেকে ভালো সাজার ভেষ করে সুভদ্রাকে বোন বোন বলে ডাকতে শুরু করে। এভাবেও সুভদ্রার মনের ভরসা জিতে নিল। এমন হয়েছিল, একদিন এক পথচারী সন্ধ্যাবেলা রাস্তা ভুলে ভূতেদের ঘাঁটিতে চলে গেল, আর সেই রাস্তায় হাঁটছিল। হঠাৎ করে ওর চারিদিকে যেখান সেখান থেকে শিলা উঠে আসছিল। ওইসব দেখেও খুব ভয় পেয়ে গেল। কি হঠাৎ করে আবার কেমন এইসব শিলাগুলো? এগুলোকে তো দেখে প্রাণটা এখানেই বের হয়ে যাচ্ছে। এইটা কি পাথর না কোনো ভূতের জঙ্গল? এইসব দেখে ও আগে পিছে না ভেবে দৌড়াতে শুরু করলো। প্রিয়া, ও প্রিয়া, তোমাকে এদিকে তাকাও। প্রিয়া, ও প্রিয়া, তোমাকে এদিকে তাকাও। হাততালি শোনার পরও, কমলার মিষ্টি আওয়াজ শোনার পরও ও পেছনে তাকালো না। ভয়ের চোটে দৌড়াতে দৌড়াতেও গ্রামে পৌঁছে গেল। সারা গ্রামে খুব অন্ধকার। কারোর বাড়িতে আলো জ্বলছিল না। এমনকি রাস্তায় একটা লোকও দেখা যাচ্ছিল না। আরে এটা কি? এটা কোনো গ্রাম না শ্মশান? এখন তো অন্ধকার হয়ে কিছু সময়ই গেছে,
তার মধ্যে এত নির্জন। এমন ভাবতে ভাবতে ও আস্তে আস্তে করে গ্রামের দিকে এগোচ্ছে। ভূতেদের রাস্তা দিয়ে কমলার হাত থেকে তো বেঁচে গেছিল, কিন্তু ভূতেদের ঘাঁটিতে সাত্রিকা পিশাচ থেকে বাঁচতে পারল না। খুব বাজেভাবে সাত্রিকা ওকে মেরে ফেলে রক্ত চুষে নিল। যারা ভূতেদের ঘাঁটির কথা জানে না তারা ভূতেদের রাস্তায় চলে গেল, আর কমলার হাতে পাথরে বদলে গেল। ভূতেদের ঘাঁটিতে গ্রামীণরা এই আশায় বসে আছে যে কেউ না কেউ ওদের একদিন নিশ্চয়ই বাঁচাবে। সাত্রিকা পিশাচের জন্য দিনের বেলার খাবারের প্রবন্ধ করার জন্য গ্রামের লোকেরা যেন এই ব্যাপারটা জানতে না পারে কন্যকা খুব সতর্ক হয়ে যাচ্ছিল। এইভাবে অনেক বছর পেরিয়ে যায়। ওদিকে বিলমপুরে যশবন্ত আর গীতাঞ্জলি সবাই বড় হয়ে গেছিল। অসুরেন্দ্র যাওয়ার সময় যে কাজটা সাত্রিকাকে দিয়েছিল সেটা পুরো করার সময় এসে গেছিল। এটার মানে অসুরেন্দ্র অটল্যকে পৌঁছে 10 বছর হয়ে গিয়েছিল। আজ ঠিক 10 বছর পূরণ হলো। আমার নাতি অসুরেন্দ্র যে কাজটা আমায় দিয়েছিল সেটা আজ রাতেই শুরু করতে হবে। ভূতেদের ঘাঁটিতে গ্রামের সব লোকেরা ভয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে নিয়েছে। ভয়ের চোটে শুয়েছিল। মধ্যরাত্রের পরে সাত্রিকা গুহার থেকে বাইরে উড়ে উড়ে এলো। গ্রামের মধ্যিখানে যে মৃগবতীর শিলাটা ছিল, অসুরেন্দ্র যে জাদু দর্পণটা তাকে দিয়েছিল, যেটা শিলার তলায় সাবধানে লুকিয়ে রাখা হয়েছিল, সেটা বার করে কুড়িমা গ্রন্থ থেকে মন্ত্রপাঠ করে জাদু দর্পণে দেখছিল সাত্রিকা। জাদু দর্পণ দেখাও। রবিবার অমাবস্যা মধ্যরাত্রি 12টা বেজে 2 মিনিটে একটা ছেলে আর মেয়ে যমজ যে মার মৃত্যুর পর জন্মেছিল তারা কোথায় দেখাও। মৃত্যু গৌশিকী মারিয়ম রণম বিনাশকরম প্রলয় প্রীতিকরম বম বৌলম ভাগচ ভাগচ ওম হাম ফট। যে মেয়ের ব্যাপারে তুমি জিজ্ঞেস করেছিলে সে পশ্চিমের দিকে রামপুরের নামের এক গ্রামে আছে। গজানন দাসের মেয়ে পদ্মাবতী তার নাম। গর্ভতেই তার মাকে হারিয়ে দিয়ে সে জন্ম নিয়েছে। তার জন্ম রবিবার অমাবস্যাতে 12টা 2 মিনিটে হয়েছিল। ওর হবু বর কোথায় তাকেও দেখাও। আমি এটা করতে পারছি না। তো কোথায় আছে আমি এই জিনিসটা দেখতে পারছি না। আসলে সে জন্ম নিয়েছ কিনা সেই জিনিসটা আমি বলতে পারবো না। অসম্ভব। আমার নাতি ভবিষ্যৎবাণী করেছিল সে নিশ্চয়ই জন্ম নিয়েছে। সে কোথায়? সম্পূর্ণ পুরুনা গ্রন্থটা উল্টাচ্ছিল। যদি মৃগাবতীকে বলি দেওয়ার জন্য সেই যমজের একটা ওকে যদি খুঁজে না পাও তাহলে আরো একটা রাস্তা রয়েছে। যে মৃগাবতী শিলার কাছে না মরে জীবিত সেই রবিবারে অমাবস্যার দিনে 12টা বেজে 2 মিনিটের পরে গ্রামের সীমানা পার করে গ্রামে আসবে। যদি রক্ষাভূত তাকে না মারতে পারে তাহলে নিশ্চিত রূপে সে বলিদানের যোগ্য। পূর্ণিমা গ্রন্থে এটা পড়ার পরে শত্রিকার মন একটু শান্ত হলো। এর মানে এই পদ্মাবতীর খোঁজে ও নিজেই আসবে। ঠিক আছে মায়াবী দর্পণ, আমাকে দেখাও। পূর্ণিমা গ্রন্থে যে বর্ণনাটা দেয়া আছে সে কোথায়? আমার জন্য সেটা জানা খুবই অসম্ভব। কোনো একটা শক্তি আমাকে আটকাচ্ছে। মনে হচ্ছে আমার শক্তি তার জায়গাতে পৌঁছাতে পারছে না। আগে ওই পদ্মাবতীকে নিয়ে এসো। পূর্ণিমা গ্রন্থে লেখা আছে তার খোঁজে ও নিজের থেকে আসবে, তাই লেখা। আগে পদ্মাবতীকে ভূতিদের এই ঘাটিতে আনতে হবে। এটা বলে ও হুড় করে উড়ে ভূতেদের রাস্তায় চলে যায় যেখানে কমলা রক্ষা করছিল। আমি হবু বউকে আনার জন্য রামপুরানে যাচ্ছি। খেয়াল রেখো একটা ছোট মাছিও যেন সীমা পার করে গ্রামে না ঢুকতে পারে। একটা মাছিও গ্রাম থেকে এইদিকে যেন না আসে, ঠিক আছে? কারোর মধ্যে এত সাহস নেই যে আমার থেকে বেঁচে গ্রামে ঢুকে যাবে। তুমি নিশ্চিন্তে যেতে পারো।
সাত্রিকা পিশাচ উড়ে রামপুরা চলে যায়। নিজের বিষাক্ত হাওয়ায় পদ্মাবতীকে অজ্ঞান করে দেয়। আর ওকে হাওয়ায় উঠিয়ে নিয়ে যায়। বাঁচাও বাঁচাও, কোনো পিশাচ মালকিনকে উঠিয়ে নিয়ে চলে গেছে, বাঁচাও। চৌকিদারের চিৎকার শুনে গজানন্দ বাড়ি এলো। কি হলো, এমন করে চেঁচাচ্ছ কেন? চৌকিদার গজানন্দ দাসকে বলল যে ও কি দেখেছে। যখন ও ওই ঘরে যায় পদ্মাবতী ঘুমোচ্ছিল, কিন্তু তখন পদ্মাবতী ছিল না। গজানন্দ বুঝে গেল যে চৌকিদার সত্যি কথা বলছে। চাকরদেরকে চারিদিকে পাঠালো মেয়ের খোঁজ করতে। পাহারাদাররা সারা রাত মেয়েটার খোঁজ করে, কিন্তু খালি হাতে ফেরত আসে। ওদেরকে দেখে ও উঠে পড়ে। দেখতে পেলে? আমার মেয়ের ব্যাপারে কিছু জানতে পারলে? আরে বলো। আমরা নিজেদের জঙ্গল, গ্রাম, পাহাড় সব খুঁজে দেখলাম, কিন্তু কিচ্ছু জানতে পারলাম না। আমাদের কুকুরকে দিয়েও খোঁজ করিয়েছি, ওরা মালকিনকে খুঁজে পেলেন না। আসলে যারা উঠিয়ে নিয়ে গেছে তারা মানুষ নয়, এইটা নিশ্চয়ই পিশাচে করেছে সাহেব। সাহেব, আমি বলছি না, এইটাকে আমি দেখেছি। এইটা মানুষ নয়, নিশ্চয়ই একটা পিশাচ হবে, না হলে সে আকাশে কি করে উঠতে পারে? সাহেব, এটা নিশ্চয়ই কোনো ভূত কিংবা পিশাচের কাজ হবে। কোনো উপায় না দেখে গজানন দাস গ্রামে ঘোষণা করালো। শুধু এই গ্রামে নয়, আশেপাশে সব গ্রামে সূচনা দাও। আমার মেয়েকে নিয়ে এসে থাকা লোককে আমি জামাই বানাবো, আর সব সম্পত্তি আমি তাকে দানে দেব। শোনো, সবাই শোনো। রামপুর গ্রামের জমিদার গজানন দাসের একমাত্র মেয়ে পদ্মাবতীকে একটা পিশাচ উঠিয়ে নিয়ে গেছে, যে সেইটাকে খুঁজে নিয়ে আসতে পারবে। পদ্মাবতী মালকিনকে বাঁচিয়ে নিয়ে এসে থাকা লোককে ওনার সঙ্গে বিবাহ করানো হবে, আর জমিদার মশাইয়ের সব সম্পত্তি দানে দিয়ে দেওয়া হবে। শোনো শোনো, সবাই শোনো। এইসব শুনছিল ঠাকুরদা। তার মাথায় একটা উপায় আসে। ওখান থেকে দৌড়ে বাড়ি যায় আর ঘুমন্ত নাতিকে ডেকে ওঠায়। কি দাদু, এত ভালো ঘুম থেকে তুমি আমাকে উঠিয়ে দিলে? দুপুরবেলা শুয়ে থাকা লোক আর কাদার মধ্যে থাকা শুয়োরের মধ্যে কোনো তফাৎ নেই, এইটা আমাকে আমার বাবা বলতেন। আর তুই তো সবসময় খাওয়া দাওয়া করে খালি ঘুমিয়েই চলেছিস। প্রত্যেক দিন তো এটাই শোনা, আসলে ব্যাপারটা কি বলো? তৈরি হয়ে চলো, নিজের ভাগ্যটাকে দেখি। আমি তোমাকে জমিদার মশাইয়ের ঘরের জামাই বানাবো, তারপরে নিজে শান্তিতে মরবো। ও যা কিছু শুনেছিল, সে ঘোষণার কথা, জমিদারের মেয়ে পদ্মাবতীর কথা, পুরস্কারের কথা। আপনি যেটা বললেন সেটা তো ঠিক আছে। যদি ওকে উঠিয়ে থাকা কোনো চোর কিংবা ডাকু হতো, তাহলে তো আমরা নিশ্চয়ই তাকে বাঁচাতাম। কিন্তু আমরা সেই মেয়েকে কি করে বাঁচাবো যাকে ভূত পিশাচ উঠিয়ে নিয়ে গেছে? তুমি ভয় পেও না, আমার কাছে একটা জাদু তলোয়ার আছে। এই তলোয়ার দিয়ে যে কোনো পিশাচকে তুমি মেরে ফেলতে পারো। চলো, এই পদ্মাবতীকে যেরম হোক করে খুঁজে বের করা হোক। হ্যাঁ। ঘরে লুকিয়ে রাখা একটা ছুরি নিয়ে দাদু আর নাতি জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। দাদু, আপনি এই জাদু তলোয়ারটা কোথায় থেকে পেয়েছেন? 3টে প্রজন্ম আগে আমার দাদুকে এই তলোয়ার এক দেবকন্যা দিয়েছিল। আমার প্রপিতামহ থেকে আমার দাদু, আর আমার দাদুর থেকে আমার বাবা, আর আমার বাবার থেকে আমি পেয়েছি। আমার মরার পরে এইটা তুমি পাবে। সেই সব তো ঠিক আছে, কিন্তু আমরা কোথায় কোথায় খুঁজবো? এই 4টে দিকে পদ্মাবতীকে ওই পিশাচ কোথায় নিয়ে গেছে আমরা কি করে জানবো? সেই রাত্রে প্রহরী তোমার বন্ধু ওই মাল্লেশটাই ছিল না, এ পাহাড়ের পূর্ব দিকে যেতে দেখেছিল বলল। চলো, ওই দিকে সোজা যাওয়া হোক, ঠিক আছে? দুজনে যাত্রা করছে। ওইদিকে বিলমপুরে ভৈরব 20 বছরের হয়ে গিয়েছিল। ছোট ভাই বড় ভাইকে জন্মদিনের অবসরে মিষ্টি খাওয়ালো। ছোট ভাই যশবন্ত 14 বছরের। বোন গীতাঞ্জলির সাথে 2 ভাই বাগানে কথাবার্তা করছে। ভাই, আজকে তোমার জন্মদিন না? এইটা হলো আমার উপহার। এমন বলে নিজের আংটি ভাইয়ের আঙ্গুলে পরাতে যাচ্ছিল। না দাদা, আজকে নয়,
যেদিন তুমি আমাদের সঙ্গে মহলে থাকবে আমি সেই দিনই এই আংটিটা পরব। ততদিন এই আংটিটা আমার স্মৃতি হিসাবে তোমার কাছেই রাখো। আমার বাবার আদেশ ছাড়া আমি মহলের ভেতরে ঢুকতে পারবো না। এটাই কিছু যায় আসে না যে আমি কোথায় আছি। তোমাকে আর বোনকে প্রত্যেকদিন দেখতে পারছি, এটাই আমার জন্য অনেক। দুই ভাইয়ের মধ্যে এত প্রেম দেখে উদয় প্রকাশের এমন ভালো লাগছিল না। এরা যদি একসঙ্গে থাকে তাহলে আমার কোনোদিন জয় হবে না। এরা আমার ষড়যন্ত্রকে কাজ করতেই দেবে না। তো সব থেকে আগে এদের বিচ্ছেদ করতে হবে। এমনটা ভেবে সুভদ্রার কাছে গিয়ে, বোন, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না। তুমি সেই ভৈরবকে মহলে আসাতে তো আটকে দিলে, কিন্তু তুমি নিজের বাচ্চাদেরকে ওর সঙ্গে দেখা করতে দিয়ে অনেক বড় ভুল করছো। কিন্তু দেখা করায় তো কোনো অসুবিধা নেই, আমার ছেলেই তো জমিদার হবে। ও তো চাকরদের মাঝে চাকর হয়েই থাকবে, কোনো বিপদ নেই, তুমি ভয় পেও না দাদা। এইটা অত সহজ নয় যতটা তুমি ভাবছো। সেই রাজেশ্বরীর মৃত্যুকে 20 বছর হয়ে গেছে, কিন্তু আশেপাশে 16টা গ্রামে ওর যত নাম ততটা তোমার নেই। তুমি শুধু এই মহলেই বন্দি। তুমি ভাবছো এই মহলের মধ্যে পুরো পৃথিবী, কিন্তু বাইরে তো আমি ঘুরছি। আমি জানি গ্রামের লোকেদের মনের মধ্যে কি। ভৈরব থেকে আমাদের ইয়াশওয়ান 6 বছর ছোট। ভৈরব বড় হয়ে গেছে, আজ না হলে কাল লোকে জমিদারকে বলা শুরু করবে যে তোমার বয়স হয়ে গেছে, আপনি নিজের ছেলে ভৈরবকে জমিদার বানিয়ে দিন, এমন বলতে পারে। আর তার জন্য আমাদের জমিদার মশাইও হ্যাঁ বলতে পারে। হ্যাঁ, কি করে বলতে পারে? আমার ছেলেকে জমিদার করবে এই শর্তেই তো আমি বিয়েটা করেছি। সেই বোঝাপড়াটাকে কি করে বলতে পারবে? কিন্তু জমিদারের দেওয়া কথা ভোলানোর মতন মূর্খ তো নয়। আমার জমিদার মশাইয়ের উপরে পুরো বিশ্বাস আছে বোন। উনি খুব সরল। উনি যশবন্তকে প্রাণের থেকে বেশি ভালোবাসেন, আর ভৈরবকে দেখলে অনেক রেগে যান। কিন্তু তুমি এইখানে একটা জিনিস বুঝতে পারছো না। সব বয়স্করা গ্রামের যদি যশবন্তের বড় হওয়া অবধি ভৈরবকে জমিদারের সিংহাসনে বসার জন্যে চাপ দেয় তো কি করতে পারবে? উনি হ্যাঁও বলতে পারেন। আর একবার ভৈরব যদি জমিদার হয়ে গেল তো তোমাকে আর তোমার বাচ্চাদেরকে গ্রাম থেকে বেরো করে দিতে পারে। কে জানে তার মনে কি। তুমি তো সৎ মা, নিজের মা তো নয়। তারপরে আবার তুমি আসার পরে তুমি ওকে মহল থেকে বের করে একটা ঝুপড়িতে পাঠিয়ে দাও। হতে পারে সে তোমার উপরে খুব রাগে। আমি শুনলাম বাকি চাকররা আমার আর তোমার বিষয়ে তার মনে কি কি বিষ ঢেলে থাকতে পারে তার অনুমান কে করতে পারে। দেখো, আমি যেটা বলছি সেইটা সত্যি, এইটা তুমি মেনে নাও। বাবা রে বাবা, আমি তো এই কথাটা কোনোদিন ভাবিনি। তুমি যা বলছো সেটা সত্যি মনে হচ্ছে দাদা। এখন আমি কি করি? তাই জন্যে আমি একটা উপায় ভেবেছি। যেরকম হোক করে সেই ভৈরবকে আমাদের গ্রাম থেকে বের করে দিতে হবে। যদি দরকার হয় পৃথিবীর থেকেও শেষ করে দেওয়া হবে। পৃথিবীর থেকে বার করে দেওয়া এত পাপ কেন? গ্রাম থেকে বাইরে বের করে দিই, তাই ঠিক। তোমার মনটা মাখনের মতন বোন, তোমার মধ্যে অনেক দয়া আছে। তাই জন্যে এই বদমাশরা তোমার চোখের মধ্যে ধুলো ফেলতে চায়। আমি নিজের চেষ্টা করব, যদি ওর ভাগ্য আর কুণ্ডলী ভালো হলো তাহলে গ্রাম ছেড়ে চলে যাবে, আর যদি না যায় স্বর্গে যাবে। উদয়প্রকাশ সুভদ্রার মনে ভৈরবের জন্য বিষ ঢুকিয়ে দিল। যদি দাদা ভৈরবকে উপরে পাঠিয়ে দিত, কিছুদিনের মধ্যে ছোট ভাই যশবন্তকেও কিছু একটা করে নিয়ে উপরে পাঠিয়ে দেব। রইল গীতাঞ্জলি, আমার ছেলে তার স্বামী। আরে ভীমাশঙ্কর, তুই তো জমিদারের জামাই হয়ে গেলি রে। ছি ছি, না না, জমিদার হয়ে গেলি রে। এরকম ভেবে ও নিজের অনুচরের সাথে একটা যোজনা বানালো। 3টে ঝুড়িতে সাপ লুকিয়ে রেখে ওর খাটের তলায় কালো রঙের আলপনা দিয়ে জাদুটুনো করা পুতুল লুকিয়ে বাইরে বেরিয়ে এলো। যোজনার অনুসারে অমাবস্যার দিনে সুভদ্রা রক্ত বমি করে পড়ে যাবার নাটক করে। বৈদ্য এসে সুভদ্রাকে পরীক্ষা করে ওষুধ দেয়, কিন্তু সুভদ্রা চোখ খোলে না। যদি জ্বর সত্যিকারে, ওষুধ দিয়ে যদি কম হয়ে যেত, কিন্তু নাটকের জ্বর তো কোনো ওষুধেই কম হবে না। দেবেন্দ্র যে এসব জানতো না যে এসব নাটক,
মহেন্দ্র মশাই 16টা গ্রামের মধ্যে সব থেকে ভালো বৈদ্য। আমার স্ত্রী ওনারই দিয়ে থাকা ওষুধ খাচ্ছেন। আমি কোথায় যাই, কোন বৈদ্য আনি? ভয় পাবেন না সাহেব, মালকিনের জ্বরটা সামান্য, কিছুদিনে ঠিক হয়ে যাবে। যদি সামান্য জ্বর, তাহলে এতদিনে তো উঠে বসে পড়া উচিত, কারণ যেই বৈদ্য ওষুধ দিয়েছে সে 16টা গ্রামের প্রসিদ্ধ বৈদ্য। আপনি কি ওনার থেকে ভালো কাউকে আনতে পারবেন? ওনার চিকিৎসাতেও যদি মালকিন না ওঠেন তো তাহলে বুঝতে পারবেন মালকিনের উপরে বিপদ আছে। উদয় প্রকাশ যেটা বলছে ওইটাই ঠিক। এইটা সামান্য জ্বর মনে হচ্ছে না। আমাদের কি করা উচিত? পাশের গ্রাম থেকে কিংবা শহর থেকে কোনো অন্য বৈদ্য আনা উচিত। জমিদার মশাই, আপনি খারাপ না ভাবলে আমি একটা কথা বলতে পারি কি? আমার মনে হয় না এটা কোনো রোগ কিংবা জ্বর, এটা কোনো ক্ষুদ্র পুজোর মতন লাগছে। সূর্য পূজা? আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি বলছো উদয় প্রকাশ? সামান্য জ্বরকে তুমি ক্ষুদ্র পুজো বলে বলছো? আপনি জানেন না বাবা, বাইরে অনেক লোকেরা আছে যারা সুভদ্রা মালকিনের থেকে প্রতিশোধ নিতে চায়। এমন অনেক লোকেরাই আছে যারা জমিদার মশাইকে কিছু করতে পারছেন না, তাই ওনার প্রাণের থেকে প্রিয় সুভদ্রা মালকিনের প্রাণ নেওয়ার জন্য অনেক লোক আছে। দেওয়ান, তোমার ছেলে উদয় প্রকাশ যেটা বলছে ওইটা ঠিক লাগছে। বৈদ্য যেটা করতে পারলেন না সেটা কে করতে পারবে উদয় প্রকাশ? যেটা চিকিৎসক করতে পারবে না সিদ্ধ করতে পারবে, মহান সিদ্ধধারী সিদ্ধ করতে পারবে। এইভাবে ওর জাদু শক্তি দিয়ে ফাঁসিয়ে নিয়ে সিদ্ধির রূপে নিজের লোককেই পাশের গ্রাম থেকে নিয়ে এসে কিছু তন্ত্র করানোর পরে সুভদ্রা উঠে বসে। আমার কি হয়েছে? আমি নিজেকে খুব কমজোর মনে করছি, খুব খিদেও পাচ্ছে। এতদিন ধরে আমার কি হয়েছে? কেউ আপনার উপরে জাদু টোনা করেছে। আমি নিজের জাদু শক্তি দিয়ে সেইটাকে তাড়িয়ে দিয়েছি। আপনার আর কোনো বিপদ নেই। যদি আমি আসতাম না তাহলে 5 দিনের মধ্যে আপনি মারা যেতেন। তাহলে কি এবার আমি মরে যাব? আপনার জীবনে কোনো বিপদ নেই। আমি থাকতে আপনার জীবনে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি বললাম না আপনার সঙ্গে হয়ে থাকা সেই কালা জাদু আমি ওর উপরে পাল্টে দিয়েছি। আমার স্ত্রীর উপরে জাদুটোনা করা হয়েছে, সেটা কে করেছে আমি কি জানতে পারি? জানতে পারেন। আমাকে সেই ঘরটা দেখান যেখানে আপনি নিজের স্ত্রী আর বাচ্চাদের সঙ্গে শোন। ওর ঘরে গিয়ে যখন খাটের তলায় দেখলো বাচ্চাদের খাটের তলায় 2টো মরা সাপ। সুভদ্রার খাটের তলায় বড় শূদ্র রঙ্গলির মাঝে একটা দুষ্ট আকৃতি আঁকা। আমি বলেছিলাম না কেউ কালো জাদু করেছে, কিন্তু ভেবেছিলাম মায়ের উপরে হয়েছে শুধু, কিন্তু এ তো আপনাদের বাচ্চার উপরেও করা হয়েছে। বাচ্চার উপরে কালো জাদু? আমার বাচ্চাদেরকে মারার কার দরকার পড়লো? আমি তাকে খুঁজে নেব। আপনি শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন তাকে। যদি সে আমার সামনে আসলো আমি তাকে মেরে ফেলবো। যদি জিনিসটা আমার অবধি থাকতো আমি তাকে ক্ষমা করতে পারতাম, কিন্তু স্ত্রী আর বাচ্চাকে আমি ক্ষমা করব না। সিদ্ধ পুটলির থেকে সাপটাকে বারে বার করে রেখে দিল। ভূত প্রেত পিশাচ हम फट फट जागो, वशीकरण जागो। যখন এই মন্ত্রটা পড়া হলো, সাপ মহলের ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির পেছন দিক থেকে গিয়ে চাকরদের ছোট ছোট ঘরের মাঝখান থেকে গিয়ে সেখানে গেল যেখানে ভৈরব ঘুমোচ্ছিল। ওর খাটের তলা থেকে উধাও হয়ে গেল। ওর পেছনে আসতে থাকা দেবাঞ্জি, দেবেন্দ্র, ওরা এসব দেখে চমকে গেল। এইটা কার খাট? পুরো কালো জাদুটা এই খাটের উপরে শুয়ে থাকা লোকটাই করেছিল। কি এই খাটে শুয়ে থাকা লোক কালো জাদু করেছে? আরে সে ছোট, এখন 20 বছরও এখনো হয়নি তার। তাছাড়া আপনি যার ব্যাপারে বলছেন যে কালো জাদু করেছে, যশবন্ত আর গীতাঞ্জলি তার ভাই বোন, ওরা তোর প্রাণ। ওরা দুজন ওর ভাই বোন কি করে হতে পারে? ওরা তো সৎ বোন আর সৎ ভাই। উদয় প্রকাশ, তুমি আজে বাজে কথা বলবে না কিন্তু। আমি ভৈরবকে ছোটবেলার থেকে চিনি। ও জমিদার মশাই আর ওনার স্ত্রী সুভদ্রা দেবীর খুব সম্মান করে, তাই ছোট ভাই আর বোন ওর জন্য পুরো প্রাণের মতন।
হতে পারে, কিন্তু জাদুটোনা করলোটাকে? এই খাটের তলায় জাদুটোনা হয়ে থাকা সেই পুতুলটা আসলো কোথায় থেকে? রঙ্গোলির মধ্যে থাকা সেই সাপের বাক্স? আপনি কি জানেন এইসব জিনিসগুলো হলো কালো জাদুর লক্ষণ? যেমন সিদ্ধ বলেছিল, শূদ্র রঙ্গোলি, সাপ, পুতুল এসব দেখে দেবেন্দ্র ভৈরবকে আরো বেশি ঘেন্না করতে শুরু করলো। ও যা কিছু বলল ও পুরো বিশ্বাস করলো যে সেগুলো সত্য। দিওয়ান যতই বলল, কিন্তু দেবেন্দ্র ওটা শোনার স্থিতিতে ছিল না। সৎ মা, সৎ ভাই বোনদের যদি মেরে দেয়, ও জমিদারের পুরো সবকিছু প্রাপ্য পেয়ে যাবে। তাই শূদ্র পূজা করেছে, এমনটা জমিদারবাবু ভাবছিল। এর জন্ম নেওয়ার পরে আমার স্ত্রী রাজেশ্বরী, যে আমার প্রাণ ছিল, গর্ভতে মেরে ফেললো। ভেবেছিলাম এর তো কুণ্ডলী ভালো নেই, কিন্তু এইটা ভাবিনি এতটা খারাপ। আমার স্ত্রী আর বাচ্চাদেরকে মারতে চাইতো, এটা জানার পরও যে যশবন্ত তার ভাই আর গীতাঞ্জলি বোন, তবুও তাদের মেরে ফেলতে চাইতো। তার মানে নিশ্চয় সবসময়ের থেকে বিপদ থাকবে। একেই নরককুণ্ডতে ঠেলে দিয়ে মেরে ফেলো। এই মৃত্যুদণ্ড আমি ওকে দিচ্ছি। এটা না ভাবি যে সে তো আর ছেলে, নির্দয়ভাবে ফয়সালা শুনিয়ে বেরিয়ে গেল। দিওয়ানজি বুঝতে পারলো না যে কি করবে। সাজাটাকে থামানোর জন্য দেবান অনেক চেষ্টা করলো, কিন্তু জমিদার এটা শোনার কোনো স্থিতিতে ছিল না। সাহেব, সাপের খেলা দেখিয়ে থাকা আমি একটা সাপুরে, তবুও সিদ্ধর বেশ ধারণ করতে বললেন। যা বললেন আমি তাই করলাম। যা আমরা বোঝাপড়া করেছিলাম তার থেকে 100 মুদ্রা বেশি দিন। তোমার প্রদর্শনীর জন্য 100 মুদ্রা কি 1000 মুদ্রাও কম? সাপটাকে উধাও করে দিলে, তার জন্য বিশেষ রূপে 1000 মুদ্রা আরো দেব। খুব ভালো অভিনয় করলে, পুতুল রঙ্গোলি সব ভালো করে করেছিলে। সুভদ্রা মালকিন তো আমার থেকেও বেশি ভালো অভিনয় করলেন। এটা তো ঠিকই, এখানে একের উপরে এক অভিনেতা। যুদ্ধ বিদ্যা দিয়ে ভৈরব ওই দুজন পাহারাদারকে মেরে পালিয়ে যেতেই পারত, কিন্তু বাবার জন্য সম্মান আর ভালোবাসা ছিল, তাই বাবার কথার বিরোধিতা করতে পারল না। মাথা ঝুঁকিয়ে প্রাণের বলি দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। যদি আমার বাবাই আমার উপরে এত বড় দোষটা লাগাতে পারেন, আমি কার জন্য বাঁচবো? আর আমি কখনো যশবন্ত আর গীতাঞ্জলিকে নিজের সৎ ভাই বোনের মতন ভাবিনি। নিজস্ব ভাই বোন বলে ভেবেছিলাম। আমার মায়ের মৃত্যুর পরে সেই স্থানে আসা ছোট মাকেও নিজের মায়ের মতনই দেখলাম। আমার উপরে এমন দোষ দেওয়া হলো। আমার কাছে এই জিনিসটা প্রমাণ করার জন্য কোনো প্রমাণই নেই যে আমি নির্দোষ। আর দেরি কিসের? এই বিশ্বাসঘাতকটাকে ফেলে দাও। এর মধ্যে যে ভূতরা আছে, নরক যাতনা দিয়ে একে মেরে ফেলবে। পাপীকে এই শাস্তিটাই দেওয়া উচিত। তাও দিওয়ানজি দেবেন্দ্রর পা ধরে অনেক যাতনা করল, কিন্তু দেবেন্দ্র ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। পাহারাদাররা ভৈরবকে নরককুণ্ডে ফেলে দিল।